নারকীয় বিডিআর হত্যাযজ্ঞ বাংলাদেশের ইতিহাসের অন্যতম। সেই কালো অধ্যায়ে কেবল ৫৭ জন কর্মকর্তার মৃত্যুই হয়নি, বিভ্রান্ত হয়ে বিদ্রোহে যাওয়ায় সীমান্তরক্ষী বাহিনীর অসংখ্য সদস্যের জীবন তছনছ হয়েছে। কেন এমনটা করলো তারা? কাদের ইন্ধনে এমন নৃশংসতা? কারাই বা পিছন থেকে কলকাঠি নেড়েছে? এমন অসংখ্য প্রশ্ন ছিল সবার মনে। এসব প্রশ্নের উত্তর খুঁজেছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। প্রায় ১ বছরের তদন্ত শেষে রবিবার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তারা। সেখানে মোট ২৪৭ জনের সাক্ষী নিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে বিডিআর হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত, আর এতে সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। এ ঘটনায় সাবেক সেনা প্রধানের যেমন দায় আছে, একইভাবে পুলিশ র্যাবেরও দায় রয়েছে। ওই সময় র্যাবের সদস্যরা এখানে ছিলেন এবং জিনিসটা আমি এক্সপ্লেন করতে চাই আপনাদের সামনে। যেখানে দরবার হল ছিল, যেখানে অফিসাররা নিহত হয়েছেন ম্যাক্সিমাম অফিসার, সেখান থেকে ৩০-৪০ মিটারের মধ্যেই ৫ নম্বর গেট, সেইখানে আপনার র্যাবের সদস্যরা ছিলেন, সজ্জিত ছিলেন। তারা ইন্টারভিউ করেনি এবং তারা বলছে, তাদের কমান্ডার আমাদেরকে বলেছে, এবং এটা আমরা ইনভেস্টিগেশন করেছি যে ওই সময় এডিজি ছিলেন কর্নেল রেজা নূর, বর্তমানে মেজর জেনারেল কর্নেল রেজা নূর, রিটায়ার্ড। তিনি তাদেরকে নিষেধ করেছিলেন। কিন্তু আমরা জেনেছি যে যখন এই ধরনের কার্নেজ হয়, তখন ওখানে নিয়োজিত হওয়ার ব্যাপারে মানে র্যাবের কোনো আদেশের প্রয়োজন হয় না। যখন মারা যাচ্ছে পুলিশের ব্যাপারেও তাই, যে সেখানে কোনো আদেশের প্রয়োজন হয় না। এই বিষয়টা আমরা তদন্ত করেছি এবং আমরা সুপারিশ করেছি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ফ্যাসিস্ট হাসিনা, সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ, শেখ ফজলে নূর তাপস, সাহারা খাতুন, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক ও তৎকালীন ডিজিএফআই প্রধানসহ ৫৮ জন এই পরিকল্পনায় অংশ নিয়েছে, যার পেছনে হাত ছিল ভারতেরও। প্রতিবেদনে বলা হয়েছে এসব সেনা সদস্যদের হত্যার আগে করা হয়েছে নির্মম নির্যাতন। যে আমরা টপের লাভ বলবো, কিন্তু নিচে যারা জড়িত আছে, যেমন মনে করেন সেগুলো না আমরা বলতে চাই না। ১ নম্বর হলো যেমন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ সেলিম, মির্জা আজমের কথা আমি বলেছি, তারপরে নানক, জাহাঙ্গীর কবির নানক, সাহারা খাতুন এবং জেনারেল তারেক এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন এবং প্রাক্তন ডিজিএফআই প্রধান জেনারেল আকবর। এগুলোর নাম উপর লেভেলের, এগুলোর নাম আমি আপনাদেরকে জানালাম আর কি। বাকি আপনারা মন্ত্রণালয়ে আপনি যান, তাদের সঙ্গে কথা বলেন, এবং আমি আশা করি যেহেতু আমরা কোনো ক্লাসিফিকেশন দেইনি, আমরা আপনার প্রতিবেশী দেশ বলতে আমরা ভারতকে বোঝাচ্ছি, যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলবল নিয়ে আশ্রয় নিয়েছে। টর্চার তো বিভিন্নভাবে হয়েছে। যেমন মনে করেন যে একজন অফিসারকে মেরে ফেলবার আগে তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে, কারো চোখ তুলে ফেলা হয়েছে, কারো স্পাইনাল কর্ড ভেঙে দেওয়া হয়েছে, কারো হাত ভেঙে দেওয়া হয়েছে, তারপরে গুলি করা হয়েছে। ফ্যামিলিদের ব্যাপারেও বাড়িতে ঘর লুট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, তার সোনাদানাগুলোকে লুটতারাজ করা হয়েছে, তাদের শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে। এগুলো আমরা তুলে ধরেছি। বিডিআর হত্যাকাণ্ডকে তৎকালীন সরকার ভিন্ন খাতে উপস্থাপন করেছিল। অপারেশন ডাল ভাতের জন্য এই বিদ্রোহ হয়েছে বলে তখন বলা হলেও প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন চিত্র। এই বিডিআর কার্নেজটা কেন হলো, এর অনেকগুলো কারণ, এক কথা বলা যাবে না, এটা অনেকগুলো কারণ আছে। এক হলো যে বিডিআরের মধ্যে ক্ষোভ ছিল, যেমন ডাল ভাত কর্মসূচি একটা, তারপরে বিডিআর শপ তৈরি করা হয়েছিল, সেখানে তাদের ডিউটি অনেক বেড়ে গিয়েছিল এবং এটা ক্লাসিক্যাল রোল যেটা বিডিআরের, এটার সঙ্গে এটা যায় না। তো সেইগুলো জিনিস ছিল এবং কিছু বিডিআর সদস্য যেভাবেই প্ররোচিত হয়ে থাকুক, তারা সেনাবাহিনী অফিসারদের এখানে চাচ্ছিলেন না, সেটা একটা ছিল। আর বিডিআরের মধ্যেই অনেক রকমের টানাপোড়েন ছিল, যেগুলো আমরা বের করতে সক্ষম হয়েছি। এরকম অনেক কারণ ছিল, যেগুলোর কারণের জন্য এই ক্ষোভকে কাজে লাগিয়ে হ্যাঁ, মানে এটা হলো ছিল আর কি।
আর বিডিআর কার্ডনেসটা হওয়ার পরে যদি আমাকে আপনারা প্রশ্ন করেন, সেটা আগামী উত্তরটা আমি দিয়ে দেই যে ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে, বিজিবিকে, ওই সময় বিডিআরকে দুর্বল করতে চেয়েছিলেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সেনা অভিযান কেন করা হয়নি? সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশন প্রধান বলেন, সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল মঈনের কারণে সেনা অভিযান হয়নি। দুর্বল জায়গাগুলোকে অ্যাড্রেস করে সরকার সেনাবাহিনীকে দুর্বল করবার, দেশকে অস্থিতিশীল করবার এবং তার ক্ষমতা কক্ষিগত করবার ব্যবস্থা করেছে এবং ধীরে ধীরে সেনাবাহিনীতে ওই সব অফিসারদেরকে কিন্তু পদায়ন করা হয়েছে ঠিকমতো জায়গাগুলোতে, যাতে সেনাবাহিনী এফিশিয়েন্টলি কমান্ডের অধীনে না থাকে। সেনা অভিযান হওয়ার পিছনে যেটা কারণ, সেটা হলো সেনাপ্রধান জেনারেল মঈন উনি সেনা সদর পরিত্যাগ করে প্রধানমন্ত্রীর অফিসে চলে যান যমুনাতে এবং সেখানে তিনি সন্ধ্যা 6টা পর্যন্ত ছিলেন, যেটা শুরু হয়েছে সকাল 9:30 10:40 দিকে কিলিং শুরু হয়েছে। তো এই সব কিছু লাশ বের হয়ে আসতেছে, তাকে বলা হয়েছে, কিন্তু সেখান থেকে তিনি আর সেনা সদরে ফিরে আসেননি। এবং আরও 2 বাহিনী প্রধান, নৌ এবং বিমান বাহিনী, উনিও সেখানে ছিলেন। একটা কথা আপনাদেরকে আমি বলি, ওই সময় পিলখানাতে বিডিআর কমান্ড করার জন্য কোনো অফিসার ছিল না। যে অফিসারগুলোকে ছিল তাদেরকে কাউকে মেরে ফেলা হয়েছে, বাকি অফিসার কেউ চলে গেছে, বের হয়ে চলে গেছে, কাউকে জিম্মি করা হয়েছে, আটকে রাখা হয়েছে। সেখানে বিডিআরকে কমান্ড করবার জন্য কোনো অফিসার ছিল না, কাজেই সেখানে ইন্টারভিন করলেই কিন্তু বিডিআররা পরাজিত হতো ওই সময়। কিন্তু সেটা করা হয়নি, কারণটা হলো এটা একটা ষড়যন্ত্র ছিল যে এইভাবেই এই অফিসারদেরকে ধ্বংস করা হবে। এবং আমি আপনাদেরকে বলে রাখি, 2 দিনে যখন 57 জন অফিসার নিহত হয়, সে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকে না। একই সাথে হত্যার এই পরিকল্পনা ছিল দীর্ঘমেয়াদী, একটা দীর্ঘ সময় ধরে এটা হয়েছে আর কি। এটা একদিনে হয়নি, একটা দীর্ঘ সময় ধরে এগুলো হয়েছে। যেমন তাপস এসে মসজিদে বসে মিটিং করেছেন, বিভিন্ন ট্রেনিং গ্রাউন্ডে বসে মিটিং হয়েছে, অন্যদের সঙ্গেও এখানে জুমার নামাজ পড়ে তারপরে মিটিং হয়েছে, তার অফিসে গেছে। বিভিন্ন সময়, একটা দীর্ঘ সময় ধরে কিন্তু এই ষড়যন্ত্রগুলো হয়েছে, একদিনে হয়নি। এক পর্যায়ে এটা একদিনে হয়নি এবং সর্বশেষে গিয়ে এই কিলিংটা হয়েছে আর কি। এটা বিডিআর সদস্যরাও জড়িত ছিলেন, বাইরেরও জড়িত ছিল বলে আমরা পেয়েছি। এটা যদি আপনি ধরেন 2009-এ এটা হয়েছে, 2008 থেকে শুরু হতে বলতে পারেন না। গোয়েন্দা ব্যর্থতা পর্বত পরিমাণ আমি বলবো। এবং সেগুলো কিভাবে এটাকে ওভারকাম করা যায়, কিভাবে আমরা আবার নতুন মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সব বিষয়ে আমরা সাজেশন দিয়েছি। রিফর্মের কথা বলেছি বিজিবিতে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা সেটা আলোচনা করেছি এবং আমাদের চূড়ান্ত প্রতিবেদনে আমরা সেটা তুলে ধরেছি। এমনকি এই হত্যাযজ্ঞে জড়িত ছিল বহিরাগতরাও। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র ছিল এবং এই কাজগুলোকে ডাল ভাতের কর্মসূচি, তারপরে বিডিআর সব আর্মি অফিসার কেন এখানে এসে তাদেরকে কমান্ড করছে, এই বিষয়গুলোকে সামনে এনে এগুলোকে ব্যবহার করা হয়েছে। বলছেন আপনি যে আসলে ষড়যন্ত্র ছিল আমাদেরকে দুর্বল করে, দেশকে অস্থিতিশীল করা এবং বাহিনীগুলোকে দুর্বল করা। 921 জনের মতো ভারতীয় ওই সময়টাতে বাংলাদেশে এসেছিল, তার মধ্যে 67 জনের মতো লোক, তাদের হিসাব মিলছে না আর কি। কেউ হয়তো ঢুকেছে কোন দিক দিয়ে, কিন্তু প্লেনে করে বের হয়ে চলে গেছে, আবার প্লেনে করে ঢুকেছে কোন দিক দিয়ে বের হয়ে গেছে এটা ঠিক বলা যাচ্ছে না। যেমন যিনি প্লেনে করে বাংলাদেশে আসেন, তো প্লেনে করে ফিরে যাবেন, কিন্তু দেখা গেল যে ফিরে যায়নি। তো এই ব্যাপারেও আমরা গভর্নমেন্টকে সাজেস্ট করেছি, সুপারিশ করেছি, যেটা খুঁজে বের করার জন্য এবং হুলিয়ে দেওয়ার জন্য, বা ওইভাবে যারা কোথায় কেন আসলো। এবং ভারত যে জড়িত সেই ব্যাপারে আমরা সরকারকে সাজেস্ট করেছি যে ভারতের কাছ থেকে জবাব চাওয়ার জন্য। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুবলীগ এরাই ছিল, এরা যে নাম্বারে ঢুকেছিলেন যত সংখ্যায়, অনেক সংখ্যা দিয়ে বের হয়ে গেছে এবং আমাদের ধারণা এর সঙ্গে অনেক কিলারও বের হয়ে গেছে। পিলখানার সেই অধ্যায় এখনও দেশবাসীর জন্য দগদগে ক্ষত। তদন্ত প্রতিবেদন নতুন করে আলো ফেললেও প্রশ্ন রয়ে গেছে অনেক, আর বিচার ও জবাবদিহিতার অপেক্ষায় মুখিয়ে আছে গোটা জাতি। আমরা যদি ফেল করে যাই এই বিষয়টাকে অ্যাড্রেস করার কারণে, তাহলে আবার পিলখানা হয়তো বাংলাদেশে হবে এবং এই
এটা যাতে না হয়, আর পিলখানা যেন বাংলাদেশে না হয়, সেই ব্যাপারে আমাদেরকে সবাই সজাগ থাকতে হবে। কাজী পাপ্পু, বাংলা এডিশন, ঢাকা। অনেক ধন্যবাদ আপনাদেরকে।